পিআর পদ্ধতি সংবিধান এবং আরপিইউতে না থাকায় প্রচলিত পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে মানে রমজানের আগে নির্বাচন করতে যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, শাপলার প্রতীক বাতিলের সিদ্ধান্ত ব্যাখ্যা করা হবে না, আর এটি নিয়ে এনসিপির অনড় অবস্থানকে হুমকিও মনে করছে না কমিশন। আরও জানাচ্ছেন মিফতা গালিব। জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, সংবিধান ও আরপিওর বাহিরে কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই ইসির। সর্বশক্তি প্রয়োগ করে হলেও নির্বাচন আয়োজন করবে কমিশন। ভোট তো আমাদের আরপিওতে যা আছে সেই পদ্ধতিতে, পিআরটা তো আরপিওতে তো নাই। আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা না বদলাইলে তো পারি না আমি। এই সময় এনসিপি শাপলা প্রতীক দাবি নিয়ে তিনি বলেন, এর আগে অন্য একটি দলও শাপলা চেয়েছিল, কিন্তু কাউকেই তা দেওয়ার সুযোগ নেই। এখন ব্যাখ্যা করবো না, সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে না। ইট ইস এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। নতুন দলের নিবন্ধন দিতে শেষ মুহূর্তে যাচাই বাছাই চলছে। শীঘ্রই পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি ইসি প্রকাশ করবে বলে জানান সিইসি। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছে সরকার তাদেরকে নিয়ে সফরে গিয়েছে, অথচ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারেরই ছিল। এখানে সরকার ব্যর্থ। কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা। পিআর পদ্ধতি মানেই স্থায়ী অস্থিতিশীলতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, জনগণ যেমন গণতন্ত্র চাইবে সেটারই প্রয়োগ করতে হবে, তাদেরকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি চায় না, যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না, স্বার্থ জড়িত আছে যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 18 মাস আগ থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, মনোনয়ন দেওয়ার ব্যাপারে কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই। কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সাথে এবং তাদের সিদ্ধান্তে কাজ করছে। মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত, এটা তো ইতিহাসের সাক্ষী। তাহলে অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যারা চিন্তা করছেন, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন,
তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? রুহুল কবির রিজভী বলেন, জুলাই হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা। রহমান শাহাদাত বরণ করেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিদায় নিলেও প্রতিবেশী দেশের প্রশ্রয় এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে ভারতের প্রভাব মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ। আর চায়না ভাইস প্রেসিডেন্ট মি ঝো পিং জিয়ান বলেছেন, রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান। সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার জো পিংজিয়াং। বৈঠক শেষে জো পিংজিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে আগ্রহী বন্ধুপ্রতিম দেশ চীন। China is committed to the policy of good neighborliness and friendship with all Bangladeshi people. China and Bangladesh can deliver more benefits to our two peoples and make more contributions to the region and the world. সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দলটি। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হতে চায় জামাতে ইসলামী। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। আর দেশের রাজনীতির আর কোনো আভ্যন্তরীণ খুব বিষয় কিন্তু এখানে আলোচনায় স্থান পায়নি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে দিনব্যাপী বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অপর এক কাউন্সিলে তিনি বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন রাজনীতিবিদরাই। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। যুক্তরাষ্ট্র সফরে ইউএস বাংলা বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন মূলত রাজনীতিবিদরাই। বৈঠকে মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন ফর সাস্টেইনেবল, ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট গ্লোবাল ইকোনমি এসডিজি বাস্তবায়নে অর্থায়ন প্রতিশ্রুতি রূপায়ণ শীর্ষক উদ্বোধনী সেশনে যোগ দেন। এ সময় স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে নিউ ইয়র্কের একটি হোটেলে কসোভোর প্রেসিডেন্ট এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস।
এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের কর্মসেশন ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশের ব্লুপ্রিন্ট আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। পরে ক্লাব দে মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনের শেষ ভাগে এশিয়া সোসাইটি আয়োজিত এ কনভারসেশন উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এটি পরিচালনা করেন এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিউং হা ক্যাং। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলাকারী আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। জানা যায়, এয়ারপোর্টের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন আক্তার হোসেন। এজাহারে 2 জনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আক্তারের অভিযোগ, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানায় পুলিশের রয়েছে সেখানে এসেছি, এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন, এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব, এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব, এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। রাজনৈতিক দলের 4 নেতাকে সফর সঙ্গী করে জাতিসংঘের এবারের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নেতাদের এই সফরে দলগুলোর মধ্যে সম্পর্কের শীতলতা কিছুটা কমবে। অন্যদিকে চলমান অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের বিশ্ব নেতাদের দৃষ্টি কাটতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জাতিসংঘের চলমান 80তম সাধারণ অধিবেশনে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্ব নেতাদের বার্ষিক এই সম্মেলনে অংশ নিতে গেল রোববার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছায় ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে সরকারের 7 উপদেষ্টা সহ 3টি রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে চলছে নানান বিশ্লেষণ। IMF এর প্রধানের তার সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়া রোহিঙ্গা নিয়ে তিনি কূটনৈতিক তৎপরতা সেখানে চালাচ্ছেন। শেখ হাসিনা নিজে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় তখন যে দ্বারটা উন্মুক্ত করে দিয়ে আমাদের জন্য যে বিস্ফোরণটা তৈরি করেছে, এই বিস্ফোরণটা এত গভীরে চলে গেছে, এটা চাইলেই কেউ যে কোনো দিন এভাবে ব্লেড দিয়ে কেটে রিমুভ করে ফেলতে পারবে না। জাতিসংঘের অধিবেশনে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে সাইডলাইনের বৈঠকগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে রাজনৈতিক প্রজ্ঞা আরও বাড়ানো এবং বিদেশে বাংলাদেশের আরও বন্ধু বাড়াতে সহায়তা করতে পারে বলে মনে করেন তারা। যে রাজনৈতিক দলগুলি আজকে সম্মেলনে গেলেন, এরা যদি ওইখানে ঐক্যমত্য পোষণ করেন একটা সুষ্ঠু নির্বাচনের, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না এবং একটা ভালো নির্বাচন হবে, এবং আমরা সেইখানে একটা ভালো ফলাফলও দিতে পারবো, যেটা নাকি জনগণের প্রতিনিধিত্ব করবেন যারা, তারাই যদি সংসদে যেতে পারে। পুরো জাতি ইউনূস সাহেবের পেছনে আছে, সেখানে সরকারি দল বা বিরোধী দল বা যেই দলই থাকুক না কেন, তাদের একটা রিপ্রেজেন্টেশন এই সম্মেলনে আছে, এটা ভালো ফল বয়ে আনবে। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের সফরের মাধ্যমে একটি নতুন ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সংমিশ্রণ তৈরি হতে পারে। যেহেতু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান একদিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়, অন্যদিকে এটি দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন মাত্রা যোগ করে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সাথে আগামী 29 সেপ্টেম্বর ইনুকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্টে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। SM আরিফের রিপোর্টে বিস্তারিত। পাঠানো হচ্ছে হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার সাথে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর এই ফোনালাপ, যেখানে আন্দোলন নিয়ন্ত্রণে সাবেক প্রধানমন্ত্রীকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে শোনা যায় ইনুকে। জঙ্গি হামলা হয়েছে, আপনি এই কার্ডটা খেলবো আমরা এখন। জুলাই হত্যাকাণ্ডে নির্দেশদাতা সহ মানবতা বিরোধী 8টি অভিযোগে বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এই ফরমাল চার্জ 39 পৃষ্ঠা সম্বলিত। এখানে মোট 4টি ভলিউমে 1679 পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি। 20 জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি। অডিও ডকুমেন্টারি 3টি এবং ভিডিও ডকুমেন্ট 6টি। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল 2। একই সাথে 29 সেপ্টেম্বর ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ওনার বিরুদ্ধে একটা গ্ল্যান্স যেটা সুপিরিয়র নেতৃত্বের দায় এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি নির্দেশ, যেই কারণে সারা দেশে 1400-রও বেশি মানুষ নিহত হয়েছে, 25,000-এরও বেশি লোককে গুরুতর জখম করেছে এই জখমীদের মধ্যে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে শহীদ আনাস সহ 6 হত্যা মামলায় 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 5 অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন মনে করছে যে এই মামলার ঘটনা ইতোমধ্যে এই 17 জন সাক্ষী প্রদানের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে। এখন জব্দ তালিকা এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। SM আরিফ, MyTV, ঢাকা। আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবছরের 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে বন্ধ রয়েছে সব ধরনের পর্যটন ভ্রমণ। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আগামী 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপটি আবারও পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমাদের সেন্ট মার্টিন ছোট্ট একটা দ্বীপ বাংলাদেশের, ওখানকার যে জীববৈচিত্র্য এটার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ওখানকার জনবসতি, এখানকার জনবসতি, এর যে সামগ্রিকতার বিবেচনায় আমাদের সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব নাসরিন জাহান জানান, নভেম্বর থেকে খুলে দেওয়া হলেও পর্যটকরা সেখানে থাকতে পারবেন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস। যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা, আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলবো। সীমিত যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। দেশের পর্যটন শিল্প রক্ষার জন্য একটি পর্যটন নীতিমালা করা হচ্ছে জানিয়ে বিমানের টিকিট কালোবাজারি বন্ধে সকলের সহযোগিতা চান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আপনারা জানেন যে বিমানে ওঠার পরে সিট খালি কিন্তু টিকিট নাই। আপনারা এটার অনুসন্ধান কেন করেন না? আপনারা এই যে বিভিন্নভাবে এই যে একটা প্রতারণার একটা চূড়ান্ত কাঠামো তৈরি করা হয়েছে, সেখান থেকে আমরা বের হতে চাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল খুলে দেওয়ার কার্যক্রম পর্যালোচনা করা হলেও কবে খুলে দেওয়া হবে এর কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি বলেও জানান শেখ বশিরউদ্দিন। সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। রাকিব হাসান, MyTV, ঢাকা।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আইজিপি বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, পুলিশ আইনানুগভাবে তাদের মোকাবেলার চেষ্টা করেছে। দুর্গা উৎসবকে ঘিরে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য গোয়েন্দারা তৎপর রয়েছে বলেও জানান তিনি। উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইবারের পূজা অনুষ্ঠান আমরা সমাপন করতে পারবো। আমরা থ্রেট ফিল করছি না। স্লাইটেস্ট পসিবল যদি কোনো ধরনের ডেভিয়েশন কিংবা বিচ্যুতি কোথাও দেখি, আমরা অবশ্যই সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমার মনে হয় যে যেভাবে এইখানে যেমন দেখলাম এই পুরো কমিউনিটি যেভাবে একত্রিত হয়েছে, আমার মনে হয় যে কোনো থ্রেট আমাদের এখন আর নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচারণা করেন তারা। ছাত্রদল মনোনীত প্যানেল, সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ি এবং ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ব্যবসায় প্রশাসন অনুষদের প্রচারণা চালান। এই সময় তারা ভোটারদের কাছে ভোট চান, সেই সাথে ইশতেহারে কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে মতামত নেন শিক্ষার্থীদের। এর আগে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট 415 জনের প্রার্থী তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে খসড়া ব্যালট নাম্বারও প্রকাশ করেছে কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করেছেন 20 জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের 11 জন ও হল সংসদের 9 জন প্রার্থী রয়েছেন। চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক AK আরিফুল হক সিদ্দিকী জানান, শেষ দিন পর্যন্ত 20 জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া 4 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে পূজার ছুটি ও প্রচারণার সময় বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ 3 দিন পিছিয়ে আগামী 15 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 27,637 জন। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ের মধ্যে বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর অঞ্চল এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার থেকে আগামী 5 দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি। খুলনা এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, এছাড়া রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোম, মঙ্গল, বুধ ওই সময় বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন একটা লঘুচাপ আসবে এবং লঘুচাপ ফর্ম হয় এবং সেটা একটু ইন্টেন্সিফাই হয়, তার প্রভাবে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি দক্ষিণ অঞ্চলে বেশি থাকবে। ওভারঅল শুধু দক্ষিণবঙ্গে যে হবে তা না, এই যে এছাড়াও আরও কিছু মনসুনে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে। এই জন্য সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা সপ্তাহের শেষের 3 দিনে বা 2 দিনে।